একটা শহর যেখানে একই মাটিতে হেঁটেছেন পৃথ্বীরাজ চৌহান, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, শেরশাহ সুরি, শাহজাহান, বাহাদুর শাহ জাফর। একটা শহর যেখানে সাম্রাজ্য গড়েছে মানুষ, আবার সেই সাম্রাজ্য ধূলিসাৎ হয়েছে মানুষেরই হাতে। আজ আমরা প্রবেশ করছি সেই শহরে, পর্যটক হিসেবে নয়, ইতিহাসের অনুসন্ধানী হিসেবে। স্বাগতম ভারতের ইতিহাসের রাজধানী দিল্লিতে। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 6618 New Delhi, are 50 minutes away. झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ, झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ, काजल बिंदिया लगा के झूमे ढलती रात माँ, झूमे रे झूमे सजनी ढलती ढलती रात माँ। জীবনের প্রতিটি সফরের মতো এবারও মনে হচ্ছিল এই যাত্রা শুধু একটি শহরে যাওয়া নয়, ইতিহাসের কাছে যাওয়া। সন্ধ্যে 5:30টার বিমানে উঠে বসলাম। প্লেন ধীরে ধীরে রানওয়ে ছেড়ে আকাশে উঠল। নিচে কলকাতার আলো ক্রমশ ছোট হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে শুধু সাদা মেঘ। মনে হচ্ছিল যেন মেঘের সমুদ্রের উপর দিয়ে চলেছি। উপরে নীল আকাশ, নিচে অসীম সাদা মেঘ। সূর্য তখনও পশ্চিমে ঢলে পড়েছে। সোনালি আলো মেঘের উপর পড়ে এক অপার্থিব দৃশ্য তৈরি করেছে। প্রকৃতির এই সৌন্দর্য যতবার দেখি ততবার মনে হয় পৃথিবীকে নতুন করে দেখছি। প্রায় 2 ঘন্টা পর বিমান দিল্লির আকাশে ঢুকল। জানলার বাইরে তাকিয়ে দেখলাম নিচে এক বিশাল আলোক নগরী। সন্ধ্যা নেমে এসেছে। অসংখ্য রাস্তা, হাজার হাজার গাড়ির আলো। একটা সুবিশাল মহানগর যেন আলোর মালা পড়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল এর আগেও একবার দিল্লি এসেছিলাম। তখন আমি শুধু একজন পর্যটক, আজ এসেছি ইতিহাসের সন্ধানী হিসেবে। আজকের দিল্লি আমার কাছে শুধু রাজধানী নয়, এটি একটি জীবন্ত ইতিহাসের বই, যার প্রতিটা পৃষ্ঠা পড়তে হবে, প্রতিটা ইটকে বুঝতে হবে, প্রতিটা স্থাপত্যের ভাষা শুনতে হবে। পরের দিন শুরু হলো অফিসের প্রশিক্ষণ। সারাদিন ক্লাস, বিভিন্ন রাজ্য থেকে আসা সহকর্মীদের সাথে পরিচয়। কিন্তু আমার মাথায় তখন একটাই চিন্তা, কখন ইতিহাসের পথে বেরোবো। বিকেল হতেই সুযোগ পেলাম। সহকর্মীদের সাথে বেরিয়ে পড়লাম গন্তব্য ইন্ডিয়া গেট। দিল্লির বিকেল যেন এক অন্যরকম ছন্দে বেঁচে ওঠে। অফিস ছুটির সঙ্গে সঙ্গেই শহরের রাস্তাগুলো ভরে যায় হাজারো মানুষের পদচারণায়। কোথাও বাস স্ট্যান্ডে দীর্ঘ সারি, কেউ অধীর আগ্রহে বাসের অপেক্ষায়। চারিদিকে যানবাহনের হর্ন, মানুষের ব্যস্ত পদক্ষেপ আর নগর জীবনের নিরন্তর কোলাহল। কিছুক্ষণ অপেক্ষা আর দর কষাকষির পর অবশেষে 2টি অটো ভাড়া করতে পারলাম। তারপর রাজধানীর ব্যস্ত রাস্তা পেরিয়ে রওনা দিলাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি ইন্ডিয়া গেটের দিকে। এখন কটা বাজে? এখন 6:27। 6:30? এখন 6:30। আকাশে কিন্তু সূর্য রয়েছে। দূর থেকেই দেখা যাচ্ছে বিশাল পাথরের তোরণ। যত কাছে যাচ্ছি তত মনে হচ্ছে বইয়ের পাতা বাস্তবে সামনে দাঁড়িয়ে আছে। বহুদিনের একটা স্বপ্ন ছিল দিল্লির ইন্ডিয়া গেটের কাছে আসবো, সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। আজকে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়। শিশুরা খেলছে, পরিবার নিয়ে ঘুরতে এসছে অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছে, কেউ ইতিহাস জানছে, কেউ শুধু দাঁড়িয়ে এই বিশাল স্থাপত্যকে উপভোগ করছে। আমিও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ কিছু কিছু ইতিহাসকে শব্দে নয়, নীরবতায় অনুভব করতে হয়। তারপর চোখ গেল সেই দৃশ্যের দিকে, যা একজন বাঙালি হিসেবে আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। ইন্ডিয়া গেটের সামনের ছাউনির নিচে দাঁড়িয়ে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 28 ফুট উঁচু একটি বিশাল কালো গ্রানাইট পাথরে খোদাই করে তৈরি, প্রায় 65 টন ওজন। ভাস্কর অরুণ যোগীরাজের অসাধারণ সৃষ্টি। 2022 সালের 8ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করেন। তার আগে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে এখানে একটি হলোগ্রাম প্রতিকৃতি স্থাপন করা হয়েছিল। আজ সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্থায়ী ভাস্কর্য। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু একটা অন্যরকম অনুভূতি। এতদিন ছবিতে দেখেছি, একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়া গেটে
সামনে এসে দাঁড়াবো, ছবি তুলবো, আজ যেন সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। এটা একটা সত্যিই একটা অন্য অনুভূতি। তার থেকেও আরও ভালো লাগছে যে এদিকে চারিদিকে যে বিস্তীর্ণ মাঠ এবং এখানকার যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু চমৎকার। এবার চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়া গেটের প্রকৃত ইতিহাস। 1911 সালে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। তারপর শুরু হয় নতুন দিল্লি নির্মাণের পরিকল্পনা। বিশ্বখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন্সকে এই শহরের নকশার দায়িত্ব দেওয়া হয়। ইন্ডিয়া গেটও তাঁরই সৃষ্টি। 1921 সালের 10ই ফেব্রুয়ারি ডিউক অব কনটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ 10 বছরের নির্মাণ কাজ শেষে 1931 সালে এটি উদ্বোধন হয়। 42 মিটার উঁচু এই স্মৃতিস্তম্ভ প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত অবিভক্ত ভারতের প্রায় 70,000 সৈনিকের স্মৃতিতে নির্মিত। স্মৃতিস্তম্ভের গায়ে খোদাই করা রয়েছে 13,000-এরও বেশি সৈনিক ও কর্মকর্তার নাম। অর্থাৎ এটি কেবল স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের প্রতীক। স্বাধীনতার পরে 1971 সালের যুদ্ধের স্মৃতিতে এখানে স্থাপন করা হয়েছিল অমর জওয়ান জ্যোতি। যদিও বর্তমানে সেই অনির্বাণ শিখা জাতীয় যুদ্ধ স্মারকে স্থানান্তরিত করা হয়েছে, তবুও ইন্ডিয়া গেটের ঐতিহাসিক গুরুত্ব একটুও কমেনি। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে দূরে তাকালেই দেখা যায় এক দীর্ঘ সোজা রাজকীয় পথ। আজকের নাম কর্তব্য পথ, একসময় যার নাম ছিল রাজপথ। 2022 সালে নাম পরিবর্তন করা হয়। প্রায় 3.2 কিলোমিটার দীর্ঘ এই পথ সোজা গিয়ে মিলেছে রাষ্ট্রপতি ভবনের সামনে। দুপাশে সবুজ লন, ফোয়ারা, জলধারা, পরিকল্পিত উদ্যান। প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এই পথ দিয়েই অনুষ্ঠিত হয়। এখানেই ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতন্ত্রের মহিমা বিশ্বের সামনে তুলে ধরা হয়। ইন্ডিয়া গেটের আশেপাশের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। চারিদিকে সুসজ্জিত সবুজ বাগান, নান্দনিক ফোয়ারা, শান্ত জলাধার আর পরিচ্ছন্ন পথ, সব মিলিয়ে যেন রাজধানীর বুকে এক টুকরো প্রশান্তির আভাস। দর্শনার্থীদের নিরাপদে চলাচলের জন্য রয়েছে আন্ডারগ্রাউন্ড পথ। বেড়াতে বেড়াতে সময় যেন অজান্তেই কেটে গেল। চারপাশের প্রাণচঞ্চল মানুষের ভিড় আর সন্ধ্যার নরম আলো সব মিলিয়ে পরিবেশ যেন হয়ে উঠল আরও মোহনীয়। রাত বাড়ছিল, ইন্ডিয়া গেটের আলো আরও উজ্জ্বল হয়ে উঠছিল। চারপাশে মানুষের কোলাহল থাকলেও ইতিহাস যেন নীরবে নিজের কথা বলে চলছিল। আমি বুঝতে পারছিলাম এই সফল কেবল শুরু। প্রতিটি জায়গায় আমরা শুধু ঘুরব না, খুঁজে বের করব সেই ইতিহাস যা অনেক সময় বইয়ের পাতায় সম্পূর্ণভাবে লেখা থাকে না। তাই ইতিহাসের এই অভিযানে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আবার দেখা হবে ইতিহাসের এক নতুন অধ্যায় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।